ওয়েলকাম টু রূপসার ডিফেন্স একাডেমি। আমি রূপসার চলে এসেছি 100% কমনযোগ্য ম্যাথ নিয়ে প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য। আজকের ম্যাথগুলো খুব সহজভাবে সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে চলেছি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে দেখবে, বুঝবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব দেবে। আজকে প্রথম অঙ্ক, একটি পরীক্ষার্থী 65% পাস করেছে। যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, মোট পরীক্ষার্থী মানে কি বলতো? মোট পরীক্ষার্থী বলতে এখানে পার্সেন্টেজ হিসাবে আমরা কি জানি? 100%। এটা মনে রাখবে। মোট পরীক্ষার্থী মানে আমার 100%। যদি এর মধ্যে 65% যদি পাস করে তাহলে আমার ফেল করছে কত? 35%। যদি মোট পরীক্ষার্থী 100% হয়, আমার এখানে বলে দিয়েছে 65% পাস করেছে, তাহলে আমার ফেল করছে কত? 35%। এখানে ফেলের সংখ্যা কত? 420 জন। তাহলে আমি বলতে পারি 35%-এর মান 420 জন। এক করলে কি হবে? 420/35। এবার আমার যে মোট পরীক্ষার্থীর সংখ্যা, এখানে আমি কত পেয়েছি? 100%। তাহলে 100%-এর মান বের করলে আমার হয়ে যাবে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, 7 দিয়ে কাটলে 6, 0। তাহলে আমার মোট পরীক্ষার্থীর সংখ্যা 1200 জন। তাহলে অপশন 2 অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই অঙ্কটা প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ভোটের উপর ভিত্তি করে এই অঙ্কটা তৈরি। ভোটের অঙ্ক যে কোনো পরীক্ষায় একটা অবশ্যই আসবে। আজকে যে অঙ্কটা আমরা নিয়েছি সামনের যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওপরে একটু ভালো করে বুঝবে। দুজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে। প্রথম জন মোট বৈধ ভোটের 55% পায়। আমার যদি টোটাল ভোট 100% হয়, প্রথম জন কত পেয়েছে? 55%। আর অন্যজন 45%। এটা প্রথম জন। এবার যদি 20% ভোট বাতিল হয়, যদি মোট ভোটের সংখ্যা 7500, তাহলে দ্বিতীয় জন কতগুলি বৈধ ভোট পেয়েছে? দ্বিতীয় জন চেয়েছে। দ্বিতীয় জন বলতে আমার 45-এর মান বের করলে আমার হয়ে যাবে। আবার বলছি, দুজন প্রার্থী একটি নির্বাচনীতে অংশগ্রহণ করে। প্রথম জন মোট বৈধ ভোটের 55% পায়। তাহলে আমার টোটাল ভোট 100%। প্রথম জন পাচ্ছে 55%, আমার দ্বিতীয় জন কত পাচ্ছে? 45%। কারণ আমার দ্বিতীয় জনের অ্যান্সার চেয়েছে। ভোটের অঙ্কে একটা ট্রিক্স মনে রাখবে সবাই। যে কোনো ভোটের অঙ্কে যে তোমাকে ভোট দেয়নি তাকে বাদ দিয়ে দেবে, যে ভোট দিয়েছে তাকে নেবে। আবার বলছি, যে তোমাকে ভোট দেয়নি তার ভোট নেবে না, যে ভোট দিয়েছে তার ভোট নেবে। দেখে না, অরিজিনাল, নিউ। অরিজিনাল মানে যেটা অ্যাকচুয়াল টোটাল ভোট। নিউ মানে কি? যে তোমাকে দিয়েছে, মানে যেটা হবে। এবার দেখো, আমার 20% মানে আমরা কি জানি? দেখো 1/5।
20% মানে 1/5। কিভাবে পেলাম? পার্সেন্টেজ তুলে দিলে 20/100 কাটলে 1/5। এবার দেখো আমার 20% ভোট বাতিল হয়েছে। আমার অরিজিনাল 5টা ভোট ছিল, একটা বাতিল হয়েছে, তাহলে আমাকে দিয়েছে কজন? 4 জন ভোট দিয়েছে। আমি একটু আগে কি বললাম? ভোটে যারা তোমাকে ভোট দেবে না তাদের বাদ দিয়ে দেবে। এখানে 20% ভোট বাতিল হয়, পরিষ্কার করে দিয়েছে। তাহলে 5টার মধ্যে একটা ভোট বাতিল হয়, মানে আমার 5টা ভোট ছিল, একটা বাতিল হয়েছে, আমাকে দিয়েছে কজন? 4 জন। এবার চেয়েছে দেখো দ্বিতীয় জন কতগুলো বৈধ ভোট পেয়েছে। দ্বিতীয় জন মানে 45%। তার 45% মান কত? দেখে নাও, পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100, 9/20। তাহলে আমার অরিজিনাল ভোট কত? 20 জন। তার মধ্যে দ্বিতীয় জনকে দিয়েছে কত? 9 জন। এইটুকু ক্যালকুলেশন। আবার বলছি, 45% দ্বিতীয় জন কতগুলো ভোট পেয়েছে? 45%। তার 45% মানে আমি কি পেলাম? 9/20। আমার 20টা ভোট ছিল, তার মধ্যে দ্বিতীয় জন পেয়েছে 9টা। মোট ভোট কত? 100। আর এখানে দ্বিতীয় জন কত পেয়েছে? 36। আর এখানে মোট ভোট কত? 7,500। এখানে মোট ভোট 7,500। তাহলে এখানে মোট ভোট আমার 100। তাহলে আমি বলতে পারি এই 100 মান 7,500। তাহলে একে কত হবে? 7,500/100। এবার চেয়েছে দ্বিতীয় জন। দ্বিতীয় জন কত ভোট পেয়েছে? 36। 36-এর মান বের করো, অ্যান্সার হয়ে যাবে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে আমার মোট ভোট দ্বিতীয় জন কত পেয়েছে? 2700 ভোট। তাহলে আমার অপশন এই অ্যান্সার। অপশন প্রথম অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ভালো করে বুঝে নাও। এটা একটা ভোট প্রক্রিয়ার অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় আসে। খুব ধীরে সুস্থে বুঝবে, একদম খুব সুন্দর সহজ ট্রিক্সের মাধ্যমে, খুব সহজ ক্যালকুলেশনে আমি তুলে ধরলাম। দেখে নাও, আবার বলছি, অঙ্কটা আরেকবার আমি রিপিট করে বলছি। টোটাল ভোট মানে আমি কত পার্সেন্ট? 100% ধরেছি। তার মধ্যে প্রথম জন পেয়েছে 55%, তার দ্বিতীয় জন কত পাবে? 45%। কিন্তু আমার অ্যান্সার চেয়েছে তাই দ্বিতীয় জন, তাহলে আমি দ্বিতীয় জনের নিয়ে অ্যান্সার করবো, প্রথম জনের কোনো ক্যালকুলেশন লাগবে না। এবার আমি কি ট্রিক্স করেছিলাম? যে তোমাকে ভোট দেয়নি তাকে বাদ দেবে, যে দিয়েছে তার ভোটটাই নেবে। তাই 20% ভোট বাতিল হয়েছে, মানে সে দেয়নি। 5 জন ভোটার ছিল, একজন দেয়নি, তাই দিয়েছে মানে 4 জন, হয়ে গেল। এবার অন্যজন কত পার্সেন্ট ভোট পেয়েছে? 45%। 45% মানে 9/20। 20টা ভোটের মধ্যে অন্যজন পেয়েছে 9টা। এবার আমার অ্যাকচুয়াল ভোট কত? 100। আর অন্যজন কত পেয়েছে? দ্বিতীয় জন কত পেয়েছে? 36। 100 মান কত পেয়েছি? 7,500। একই কত আর 36-এর মান কত? তাহলে আমি কত ভোট পেলাম? 2700। পরবর্তী কোশ্চেন। এটা আরেকটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। খুব সহজভাবে আমি তুলে ধরবো, খুব সহজভাবে, সুন্দর ট্রিক্সের মাধ্যমে, সুন্দর লজিকের মাধ্যমে। দেখে না, বলেছে কোনো আসল 4 বছরে 400 টাকা থেকে 480 টাকা হলো। যদি সুদের হার 2% বৃদ্ধি পায় তবে সব বৃদ্ধির মূল কত হবে? এখানে আমি তোমাদের একটা কথা মনে রাখবে, তোমরা এখানে একটা কথা মনে রাখবে, যদি কোনো কারণে সুদ বের করতে চাও, সে বাড়ুক কমুক, যদি কোনো কারণে সুদ বের করতে, এটা মনে রাখবে, টাইম ইন্টু পার্সেন্টেজ, এটা মনে রাখবে। আমি যদি সুদ বের করতে চাই
কি হবে, টাইম ইন্টু পার্সেন্টেজ, ব্যাস এইটুকু জানলে হয়ে যাবে। এবার দেখো আমার 400 টাকা ছিল, বেড়ে কত হচ্ছে 480 টাকা। তাহলে আমার আসল কত ছিল 400 টাকা, প্রিন্সিপাল 400। এখন সুদ আসল কত, 480 টাকা। দেখে নাও আমার 4 বছরে 400 টাকা থেকে 480 টাকা হলো, মানে আমার আসল অ্যাকচুয়ালি ছিল 400 টাকা, সেটা বেড়ে হয়েছে 480 টাকা। এই 480 টাকা কি সুদ আর আসল। এবার দেখো আমরা সাধারণত কি জানি, সুদ কোথা থেকে পাই, আসল থেকে বা আসলের ওপর থেকে পাই। দেখো আগে আমি সুদটা বের করে নেবো। সুদ সমান কত, টাইম কত বলেছে এখানে, দেখো 4 বছর বলেছে, টাইম 4, পার্সেন্টেজ কত 2%, তাহলে ক পার্সেন্ট সুদ বৃদ্ধি পেয়েছে 8%। 2% হারে বৃদ্ধি পেয়েছে। 4 বছর কত বৃদ্ধি পেয়েছে 2%, মানে 8% বৃদ্ধি পেয়েছে। আবার বলছি আমরা সুদ কিন্তু আসলের উপরে পাই। এখানে আসল কত 400 টাকা, আমি 400 টাকার উপর 8% যদি সুদ পাই, পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100, কেটে দাও 32 টাকা আমি নতুন করে সুদ পেয়েছি। 32 টাকা নতুন করে সুদ পেয়েছি কেন, এই 2% বৃদ্ধি পেয়েছি, আগে যা হয়েছে সুদ আসল, কিন্তু তারপরে 2% বৃদ্ধি পেয়েছি। এই 2% বৃদ্ধি পাওয়ার জন্য 4 বছরে আমি কত পার্সেন্ট পেয়েছি বৃদ্ধি, 8%। 8% মান কত 32 টাকা, 32 টাকা বেড়েছে। তাহলে আগে আমার 480 টাকা ছিল, এখন 32 টাকা যোগ করলে তাহলে কত হচ্ছে 2, 1, 5, 512 টাকা। আমার অপশন 3 আছে। খুব ইম্পর্টেন্ট, খুব সহজ ভাবে বলো। আরেকবার বলছি, সুন্দর করে বুঝবে, ভালো করে বুঝবে। সুদ মানে কি বলো, টাইম ইন্টু পার্সেন্টেজ, এটা একদম খুব সহজ ভাবে বলবে। এবার দেখো 400 টাকা থেকে বেড়ে 480 টাকা হয়েছে, আমার প্রিন্সিপাল কত 400 টাকা, সেটা বেড়ে কত 400, এটা সুদ আর আসল। আমরা কিন্তু 480 টাকাতে সুদ পাবো না, আসলের উপর সুদ পাবো। এবার যদি 2% হারে বৃদ্ধি পেয়েছে, এই 2% হারে যদি 4 বছর বাড়ে কত বেড়েছে, আমার 8% বৃদ্ধি পাচ্ছে। 8% মানে আমি কত টাকা বৃদ্ধি পেয়েছে 32 টাকা। তাহলে আগে তো আমার বেড়ে 480 ছিল, এখন 32 টাকা বাড়লে কত হচ্ছে 512 টাকা। খুব সোজাভাবে করবে, জটিলভাবে নয়, জটিলভাবে বুঝবে না। পরীক্ষায় যত কম সময় ইউজ করা যায় সেদিকটা খেয়াল করবে। এই অঙ্কটা যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, খুব বেশি 2 মিনিট নয়, 2 থেকে 4 সেকেন্ড লাগবে। পরবর্তী কোশ্চেন বলেছি 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ। 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ, এক দিনের কত শতাংশ। আমি গত ভিডিওতে, এর আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে বলেছিলাম এই ধরনের অঙ্ক হলে সবচেয়ে আমরা যেটা ছোট একক সেটা ধরে করব। 4 ঘন্টা 30 মিনিট, এখানে 30 মিনিটটা ছোট একক। 4 ঘন্টা 30 মিনিট এটাকে যদি আমি টোটাল মিনিট করি, 4 ঘন্টা 30 মিনিট, এটা টোটাল মিনিট করলে কত হচ্ছে 270 মিনিট। কি বললাম 270 মিনিট। 4 ঘন্টা মানে 60 গুণ 424 আর 30 যোগ করলে 270 মিনিট। এবার একদিনের কত সময়, একদিন মানে কত ঘন্টা 24 ঘন্টা। 24 ঘন্টা আমি কোন এককে নিয়েছি, মিনিটে নিয়েছি, তাই ঘন্টা থেকে মিনিটে গেলে কত গুণ করবো 60 গুণ করবো। ঘন্টা থেকে মিনিটে গেলে 60 গুণ করবো। এবার পার্সেন্টেজ দেখো 24 ঘন্টা ইন্টু 60 মিনিট করে দিলাম, এটা হলো কত মিনিট 270 মিনিট। এবার আমার যেহেতু শতাংশ চেয়েছি মানে পার্সেন্টেজ চেয়েছি, পার্সেন্টেজ করার নিয়ম হচ্ছে 100 গুণ করলে পার্সেন্টেজ হয়ে যাবে, 100 গুণ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাবে। দেখে নাও, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। 3 দিয়ে কাটলে 8, 3 দিয়ে কাটলে 9, আবার 3 দিয়ে কাটলে এটা 3, এটা 3 দিয়ে কাটলে 2,
2 দিয়ে গেলে 50, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 25, তাহলে 75/4 আমি যদি ভাগ করি তাহলে 4, 5 হাতে 4 আসতে 32, 18 গুণ 3 4 শতাংশ, 18 গুণ 3 4 শতাংশ অ্যান্সার, অপশন 2 অ্যান্সার। এক লাইনের অঙ্ক কিন্তু খুব ভয়ানক অঙ্ক। আবার বলছি অঙ্কটা কিভাবে করলাম দেখো, আমি কি বলছি সবচেয়ে ছোট এককে যাও, 4 ঘন্টা 30 মিনিট, এখানে ছোট একক মিনিট, 4 ঘন্টা 30 মিনিটকে আমি কি করছি 270 মিনিটে কনভার্ট করেছি। এবার একদিনের কত শতাংশ, একদিন মানে কি 24 ঘন্টা, এই ঘন্টাটাকে মিনিট করতে আমি কি করি 60 গুণ করেছি, মিনিট হয়ে গেছে। তাহলে 24 × 60 এর উপর কত মিনিট 270 মিনিট, পার্সেন্টেজ করে আসুন। এবার কাটলাম নির্দিষ্ট পদ্ধতিতে, কাটার পর কি পেলাম 75/4, এটা ভাগ করলে 18 গুণ 3 4%। পরবর্তী কোশ্চেন, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত শতাংশ কমবে? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত শতাংশ কমবে? এখানে একটা জানার বিষয় আছে কি, এই যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, রম্বস, আরো কিছু আছে, ট্রাপিজিয়াম আছে, এগুলো সবসময় 2 ডাইমেনশন, এদেরকে আমরা 2 ডাইমেনশন বলি। কি বলবো 2 ডাইমেনশন, 2 ডাইমেনশন, এটা মনে রাখবে। কি বললাম বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, রম্বস, ট্রাপিজিয়াম, চতুর্ভুজ, এগুলো হচ্ছে 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন কথার অর্থ হলো এদের বাহু যদি বাড়ে 2 বার বাড়বে, যদি কমে 2 বার কমবে। আর বৃত্তের ক্ষেত্রে এই ব্যাসার্ধটা বাড়লে 2 বার বাড়বে, কমলে 2 বার কমবে। আবার বলছি 2 ডাইমেনশনাল ক্ষেত্রে কি বললাম, বাহু যদি 2 বার বাড়ে বাড়বে, বাহু যদি বাড়ে 2 বার বাড়বে, আর কমলে 2 বার কমবে। আর বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ 2 বার বাড়বে বা 2 বার কমবে। 2 ডাইমেনশন মোট 2 বার হবে, সোজা কথা। দেখে নাও, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, দেখে নাও কি বলছি 50% দৈর্ঘ্য কমে গেল। যদি এর 50% কমে যায়, এখানেও তো 50% কমে, তা কমলে কি হয় এইটু হবে, তাহলে কমছে কোনটু, এইটু কমছে না, 50% কমে। তাহলে এবার বলছে ক্ষেত্রফল কত শতাংশ কমেছে, আমার এটার মান জানতে চেয়েছে। তাহলে কবার কমলো, 2 ডাইমেনশন মানে 2 বার কমেছে। দেখো এখানে একবার কমেছে আর এখানে একবার কমেছে। 2 ডাইমেনশন মানে 2 বার কমবে বা 2 বার বাড়বে, সোজা কথা 2 বার হবে ঘটনাটা। এটাকে আমি অরিজিনাল নিউতে করবো, এটা অরিজিনাল মানে এটা নিউ। অরিজিনাল মানে আগে ছিল, আর নিউ মানে কি পরে যেটা হয়েছে। 50% মানে আমরা কি জানি, একেবারে আমার 2 ছিল 1 কমে গেছে, আছে কত 1। আমার 2 ছিল তারপরে 1 কমে গেছে, আছে কত 1। কবার হবে 2 বার, 2 ছিল 1। তাহলে আমার অ্যাকচুয়াল ছিল 4, এখন আছে কত 1। আমার অ্যাকচুয়াল ছিল কত ক্ষেত্রফল 4, এখন আছে কত 1। তাহলে আমার কত কমেছে
তিন কমেছে কার ওপর? তিন কমেছে এই 4-এর ওপর, সবসময় অরিজিনালের ওপর কমে। 100 গুণ করলে পার্সেন্ট, 4-25 মানে আমার অ্যাকচুয়াল কমছে কত? 75%। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অপশন 3 অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসে, সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে করাবো, খুব সহজভাবে করাবো। বুঝে নেবে, না বুঝতে পারলে ভিডিওটা ব্যাকে নিয়ে গিয়ে খুব ধীর গতিতে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। যদি তার বেতন 20% বাড়ে এবং খরচ 10% বাড়ে, তাহলে তার সঞ্চয়ের হার কত? মানে সঞ্চয়ের পার্সেন্টেজ চেয়েছে। আচ্ছা, আমার বেতনে খরচ করে কত? 75%। 75%, একটু ভালো করে বুঝবে অঙ্কটা, খুব সহজভাবে করো। দেখে নাও, একদিকে ইনকাম, একদিকে এক্সপেন্ডিচার বা খরচ, খরচ বা সেভ। কি বললাম? ইনকাম, খরচ, সেভ। এক্সপেন্ডিচার মানে খরচ। আচ্ছা, আমার কত খরচ হয়েছে? 75% খরচ করে। আচ্ছা, 75% মানে কি? 3/4। কিভাবে পেলাম? 75/100 করলে 3/4 পার্সেন্টেজ তুলে দিই। 75% মানে 3/4। তাহলে আমি 4 টাকা ইনকাম করেছি, খরচ করেছি ক টাকা? 3 টাকা। 4 টাকা ইনকাম করেছি, খরচ করেছি 3 টাকা। তাহলে আমি সঞ্চয় করছি ক টাকা? 1 টাকা। তাহলে আমি সঞ্চয় করছি ক টাকা? 1 টাকা। আবার বলছি, 4 টাকা ইনকাম করেছি, ইনকাম হয়ে যায় 4, তার খরচ করছি 3 টাকা, খরচ হয়ে যায় 3, তাহলে আমি সঞ্চয় করছি কত? 1 টাকা। পয়েন্ট অ্যাভয়েড করার জন্য প্রত্যেকের সঙ্গে দুটো করে শূন্য নিয়ে দেবো। এর দুটো শূন্য, এর দুটো শূন্য, এর দুটো শূন্য, এর দুটো শূন্য। ব্যাস, এইটুকু বোঝার বিষয়, আর কিছু নেই। এইটুকু বোঝার বিষয়, আর কিছু নেই। এবার দেখে নাও, এবার বলছে বেতন 20% বাড়ে। বেতন মানে ইনকাম 20% বাড়ে। এবার যদি 420% বাড়ানো হয়, দেখি 420% বাড়াই, পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100। কত টাকা বেড়েছে? 80 টাকা বেড়েছে। তাহলে আমার বেতন বেড়ে কত হচ্ছে? 480 টাকা। এবার তারপর বলছে খরচ 10% বাড়ে। খরচ কত টাকা খরচ? 300। দেখ, 300 10% মানে পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100। দুটো শূন্য কেটে দাও, কত টাকা বেড়েছে? 30 টাকা। তাহলে আগে 300 টাকা ছিল, এখন 30 টাকা বেড়েছে। কত হচ্ছে? 330 টাকা হলো। তাহলে এখন 480 টাকা ইনকাম করছি, 330 টাকা খরচা করছি, তাহলে আমি সঞ্চয় করছি কত? 150 টাকা। আবার বলছি, তাহলে আমি এখন 480 টাকা ইনকাম করছি, 330 টাকা খরচ করছি, তাহলে আমি সঞ্চয় করছি কত? 150 টাকা। তাহলে আগে আমি সঞ্চয় করতাম 100 টাকা, আর এখন সঞ্চয় করে 150, তাহলে আমার ক টাকা বেশি সঞ্চয় হচ্ছে? 50 টাকা। কার উপর? অরিজিনাল। এই 50 টাকা কার উপরে? এই 100। এই 100-র উপর 50 টাকা পার্সেন্টেজ করলে 100। তাহলে আমার কত পার্সেন্ট সঞ্চয় করেছে? 50%। তাহলে অপশন 1 অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ধীরে ধীরে বুঝবে। পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক, একটু বুঝে বুঝে দেখতে হয়। প্র্যাকটিস করলে তোমাদের উঠে যাবে আশা করি। খুব সহজভাবে বোঝানো। আবার বলছি, দেখে নাও, আমি এই যে 75% খরচ করেছি, এই খরচটাকে কাজে লাগে কীভাবে? 75% খরচ মানে 3/4। তাহলে আমি ইনকাম করেছি 4 টাকা, তাহলে খরচ করেছি কত? 3 টাকা, তাহলে সঞ্চয় করেছি 1 টাকা।
শূন্য কেন নিয়েছি? পয়েন্টগুলো অ্যাভয়েড করার জন্য, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য। এবার বলতে দেখো বেতন 20% বাড়ে, 420% বাড়া মানে কত টাকা বেড়েছে? 80 টাকা। তাহলে আগে 400 টাকা যখন বেড়ে 480 টাকা হয়েছে। খরচ 10% বাড়ে, খরচ 300 টাকা ছিল, 10% বাড়া মানে 30 টাকা বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে? 330 টাকা। এবার দেখো 480 টাকা ইনকাম করে 330 টাকা খরচ করছি, তাহলে সঞ্চয় করছি কত? 150 টাকা। এবার 100 টাকা আগে সঞ্চয় করতাম, এখন সঞ্চয় করি 150 টাকা, তার ক টাকা সঞ্চয় বেড়েছে? 50 টাকা। কার উপর? আগের এই 100 উপর, দেখো এই 100 উপর 50 পার্সেন্টেজ করেছি, আবার 100 কাটলে 50% আছে। মন দিয়ে দেখবি ভালো করে। পরবর্তী কোশ্চেন, 1792 কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? আবার বলছি, 1792 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ কথার অর্থ কি? এটা ভালো করে বুঝবো। পূর্ণবর্গ কথার অর্থ হচ্ছে দুটি একই সংখ্যার গুণফলকে পূর্ণবর্গ বলে। দুটি একই সংখ্যার গুণফলকে পূর্ণবর্গ, যেমন যদি সংখ্যাটা এ ধরি, এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, এটাকে আমরা পূর্ণবর্গ বলি। আবার বলি, দুটি একই সংখ্যার গুণফলকে পূর্ণবর্গ বলব। এবার দেখো বলেছে 1792 কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তার বর্গটা বুঝলাম, দুটো একই সংখ্যার গুণফল পূর্ণবর্গ। এবার এই 1792 আমি উৎপাদনে ভাঙবো, এই ধরনের অঙ্ক উৎপাদনে ভাঙবে, বুঝতে সুবিধা হবে। 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 8, 9, 6। আবার 2 দিয়ে ভাঙবে 4, 4, 8। আবার 2 দিয়ে ভাঙবে 2, 2, 4। আবার 2 দিয়ে ভাঙবে 1, 1, 2। আবার 2 দিয়ে ভাঙবে 5, 6। আবার 2 দিয়ে ভাঙবে 2, 8। আবার 2 দিয়ে ভাঙবে 14। আবার 2 দিয়ে ভাঙবে 7। এবার দেখবো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? দুটি একই সংখ্যার গুণফলকে পূর্ণবর্গ। এবার দেখো দুটো সংখ্যাকে আমি বর্গ ধরবো, দেখে নাও। এই 2 আর এই 2 গুণ করলে বর্গ, এই 2 এই 2 গুণ করলে বর্গ, এই 2 এই 2 গুণ করলে বর্গ, এই 2 এই 2 গুণ করলে। 2 গুলো কিন্তু সব বর্গে আছে, বর্গে নেই কে? এই 7টা। তাই 7টাকে যদি বর্গ করতে হয় তাহলে কি হতো? আমাকে আরেকটা 7 গুণ করতে হবে। তাহলে আমার অ্যান্সার কত? 1907 অ্যান্সার, অপশন 2। কারণ এখানে আমার শুধু 7 পড়ে আছে, দেখো প্রত্যেকটা দেখো দুটো করে সংখ্যা আছে, শুধু 7টা সিঙ্গেল আছে। তাই এটাকে বর্গ করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? আরেকটা 7 আনতে। তাই এখানে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা গুণ করতে বলেছে? যদি 7 গুণ করি এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই আমার অ্যান্সার 7। এই ধরনের অঙ্কগুলো উৎপাদকে বের করলে সহজ হবে। পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল এবং গসাগু 324 এবং 3 হলে লসাগু কত? দেখো লসাগু গসাগুর অঙ্কে একটা চিরন্তন সূত্র আছে, এই রুলসটা মেনটেন করলে কোনো অঙ্ক আটকাবে না। দেখে নাও রুলসটা কি? এলসিএম ইন্টু এইচসিএফ সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এটা মনে রাখবে, এটা লসাগু গসাগুর একটা রুলস। লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। বলছে দুটি সংখ্যার গুণফল কত? 324। তাহলে এই দুটো সংখ্যার গুণফল আমি বসিয়ে দিই, 324। এবার বলছে গসাগু 3 হলে লসাগু কত? তাহলে আমার লসাগুটা জানতে চাইছে কোশ্চেন মার্ক, আর গসাগু কত বলেছে? 3। তা 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে?
108, তাহলে আমার অ্যান্সার 108, তাহলে আমার অপশন 1 অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে করাচ্ছি, ভালো করে বুঝবে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী অঙ্কে ফিরে এলাম। একটি দ্রব্য 2400 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় 3360 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি এতটাই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় দেবেই। এই অঙ্কটা খুব সহজভাবে একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে করাবো। আগে বুঝতে হবে, একটি দ্রব্য 2400 টাকায় বিক্রি করে 2400 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে। তাহলে আমি যদি 2400 টাকায় বিক্রি করি, ক্ষতি হয়। যদি ওই দ্রব্যটা 3360 টাকায় যদি বিক্রি করি, আমার লাভ হবে। লাভ কি হবে? দ্বিগুণ হবে সেটা। তার দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমার কাজ হচ্ছে প্রথমে এদের রিলেটিভ বের করব, এদের ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত? 960। ডিফারেন্স হচ্ছে 960। এই ডিফারেন্স বের করে নিলাম। এবার দেখো, আমার এটা ক্ষতি হয়েছে, এটা লাভ কত? দ্বিগুণ হয়েছে। আমার ক্রয় মূল্য চেয়েছে। দেখে নাও, আমি একটা রিলেটিভ স্পিড দিয়ে অঙ্কটা বোঝাচ্ছি। দেখে নাও, এটা যদি আমাদের ক্রয় মূল্য হয়, প্রথমে কি হয়েছে? ক্ষতি হয়েছে। কত? 1 ক্ষতি হয়েছে। কেন? যেহেতু লাভ দ্বিগুণ হয়েছে, তোমার লাভ কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তোমাদের কি শিখিয়েছিলাম? যদি একই দিকে যায় মাইনাস, একে অপরের দিকে গেলে প্লাস, একে অপর থেকে বেরিয়ে গেলে, এটাকে রিলেটিভ স্পিডের মাধ্যমে আমরা বোঝাচ্ছি। একটু দেখে নেবে। তার কি হলো? আবার বলছি, 2400 টাকায় বিক্রি করলে তার যত ক্ষতি হয়, মানে যতটা ক্ষতি হয়, 360 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। মানে এখানে যদি 1 টাকা ক্ষতি হয়, এর লাভ কত হবে? দ্বিগুণ, মানে 2 টাকা। তাহলে কি নির্দেশ করে? 3 যোগ করলে 3 হয়, কারণ এটা যোগ হবে, একেবারে তুমি বেরিয়ে যাচ্ছে। তাহলে 3 এর মান কত? 60। এক করলে 960/3, কাটলে কত হচ্ছে? 320। একের মান কত পেলাম? 320। এই একের মান পেলাম 320। আমার ক্রয় মূল্য চেয়েছে, আমার তো ক্ষতি হয়েছে একদম। তাহলে আমি যদি এই 2400 সঙ্গে 320 আমি যোগ করে দিই, তাহলে আমি ক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে আমি যোগ করলে ক্রয় মূল্য পাবো 272। তাহলে আমার অ্যান্সার অপশন 2। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় আসে। খুব ধীরে ধীরে বলছি, একটু বুঝে নাও। একটি দ্রব্য 2400 টাকায় বিক্রি করে যত টাকা ক্ষতি হয়, 360 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। মানে আমার যদি 1 টাকা ক্ষতি হয়, লাভ কত হবে? দ্বিগুণ। তাহলে এটা রিলেটিভ স্পিড করলে আমি কত পাচ্ছি? 3। তাহলে এদের ডিফারেন্স কত? 960। 3 এর মান 960, একে কত? একের মান 320, আর এখানে একের মান আমার চেয়েছে, একের মানটা ক্ষতি। তো ক্ষতি মানে কি? তাহলে আমার 2400 সঙ্গে যোগ করলে আমি ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে আমার 320 যোগ করে দিচ্ছি, কত হচ্ছে? 2720 হয়েছে। তাহলে অপশন 2 আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নেবে। পরবর্তী কোশ্চেন,
বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্য মান সমান হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আমি একটা বৃত্ত আঁকছি। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। আর কি বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্য মান সমান বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এবার দেখে নেব, পাই কেটে গেল, আর দিয়ে আর কাটলে একটা আর পড়ে থাকে, 2 সমান আর। তাহলে এই ব্যাসার্ধের মান কত পেয়েছি? এই আর এর মান 2, ব্যাসার্ধের মান পেয়েছি 2। আমার অ্যান্সার কি হয়েছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস মানে কি? এই পুরোটা। ব্যাস কি অর্ধেক করে ব্যাসার্ধ, মানে 2 আর, মানে অ্যাকচুয়ালি দুটো আর। তাহলে 2r এর মান বের করতে হবে। ব্যাস মানে কি? 2r। আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত পেয়েছি? 2। আর ব্যাস মান কি? 2r। ব্যাস মানে কি? ব্যাসের অর্ধেক। তা 2r, 2 ইন্টু 2 সমান 4 অ্যান্সার। অপশন 3 অ্যান্সার। আবার বলছি, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্য মান সমান হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? এটা বৃত্ত আঁকলাম, এর পরিধি সূত্র কি? 2πr, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই কেটে দিলাম, এই আর দিয়ে আর কাটলে একটা আর থেকে যায়, 2 এর মান হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধের মান কত? 2। তাহলে একটা বৃত্তের কটা ব্যাসার্ধ? 2টো ব্যাসার্ধ, কারণ 2টো ব্যাসার্ধ নিয়ে একটা ব্যাস তৈরি হয়, কারণ ব্যাসের মান চেয়েছে। তাহলে 2r, তাহলে আর এর মান কত? 2 দিয়ে দিলে আমার অ্যান্সার হবে 4। পরবর্তী কোশ্চেন, যদি √3 পাওয়ার x ইকুয়াল টু 1 হয়, তাহলে x এর মান কত? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে বোঝাবো, বুঝে নেবে। আর যদি অঙ্কটা ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে, সাথে সাথে সাবস্ক্রাইব করবে। দেখে না ট্রিক্সটা কি? অঙ্কের ট্রিক্সটা হচ্ছে, যদি বেসের পাওয়ার যদি বেসের পাওয়ার 0 হয়, তার মান সবসময় 1 হয়। কি বলুন? যদি বেসের পাওয়ার 0 হয়, তার মান 1 হয়। এটা মনে রাখবে, এইটুকু বোঝার বিষয়, আর কিচ্ছু নেই। কি বলুন? যদি বেসের পাওয়ার 0 হয়, তার মান অবশ্যই 1 হয়। বেস কোনটা? √3টা বেস। দেখে নাও, বলেছে √3 এর পাওয়ার কত? x, এর মান কত? 1। এটা বেস, এটা পাওয়ার। এখানে বলছি বেসের পাওয়ার 0 হলে তার মান 1 হয়। আচ্ছা দেখো তো, এই একটাকে আমি কায়দা করে কি লিখতে পারি? এই একটাকে কায়দা করে আমি কি লিখতে পারি? বেস কি আছে? √3 এর পাওয়ার কি? 0 লিখতে পারি, হ্যাঁ কি না? দেখে নাও, তাহলে আমি বলতে √3 পাওয়ার x সমান সমান কি পেলাম? √3 পাওয়ার 0। আবার বলছি ভালো করে শোনো, এইটুকু বোঝার বিষয়। বেসের পাওয়ার যদি 0 হয়, তার মান 1 হবে। দেখুন, এবার √3 বেস পাওয়ার x, কিন্তু এখানে 1 আছে। একটাকে কি করলাম? এই 1 এর মানটা, এটা বেস কি? √3, বেসের জায়গায় √3 বসিয়ে দিলাম। তাহলে 1 সমান √3 এর পাওয়ার কি? 0। তাহলে √3 তুলে দিলে x এর মান কত হবে? 0। তাহলে আমার অ্যান্সার 1 একটা অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সুন্দর ট্রিক্সের মান। অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী কোশ্চেন, আজকে শেষ অঙ্ক। যদি একটি নল দিয়ে কোনো চৌবাচ্চা 3/5 পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? আবার বলছি, যদি একটি নল দিয়ে
কোনো চৌবাচ্চা 3/5 পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? আমার এখানে অ্যান্সার চেয়েছে অংশ, তার যেটা অ্যান্সার চাইবে আমরা স্যার সেটা ডান দিকে বসাবো। কি বললাম? আবার মনে রাখবে, ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যেটা অ্যান্সার চাইবে সেটা অবশ্যই ডান দিকে বসাবে। দেখে নাও, আমার 21 মিনিটে কত অংশ ভরেছে? 3/5 অংশ। আমি 3/5 অংশ ডান দিকে বসিয়েছি কারণ এই অংশ চেয়েছে, আমার অ্যান্সার কি দিয়েছে? অংশ। আবার 21 মিনিটে কত ভরেছে? 3/5 অংশ। তাহলে 1 করলে কি হবে? 3/5 ইন্টু 1/21। অ্যান্সার চেয়েছে 15 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ ভরবে? তাহলে 15 এর মান 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 7। তাহলে আমাদের 3/7 অংশ ভরবে। অপশন এ অ্যান্সার। অপশন এ অ্যান্সার। আবার বলছি, কোনো যদি ঐকিক নিয়মের অঙ্ক পড়ে, সুন্দর একটা ট্রিক্স মনে রাখবে, যেটা অ্যান্সার চাইবে সেটা ডান দিকে বসাবে। যেহেতু আমার অংশ অ্যান্সার চাইছে, আমি অংশটাকে ডান দিকে বলি। কি? 21 মিনিটে 3/5 অংশ হয়, 21 মিনিটে 3/5 অংশ। তার 1 করলে তলায় চলে আসবে। এবার হচ্ছে 15 মিনিটে, আমি 15 গুণ করে দিলাম, তাহলে কত হলো? কালে 5 দিয়ে কালে 3, 3 দিয়ে কালে 7, তাহলে আমার 3/7 অংশ। আজকে এই পর্যন্ত। নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।